আজকে আমরা অপামের আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, সেটা হলো কি বেসিক্যালি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দেখো আগের দিন আমরা দেখিয়েছিলাম ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের অ্যাপ্লিকেশন, আজকে আমরা দেখব নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, রাইট? সো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা দেখেছিলাম বেসিক্যালি ইনভার্টিং টার্মিনালে মানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল, রাইট? কিন্তু নন ইনভার্টিং টার্মিনালটা কী হবে বেসিক্যালি, মানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে নন ইনভার্টিং টার্মিনালে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তার জন্যটাকে বলা হয়ে থাকে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, রাইট? যেহেতু অপামের নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাই এটাকে আমরা বলে থাকি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ফাইন। এখানে দেখো আমি কি করেছি, ইনভার্টিং টার্মিনালে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, সেই রেজিস্ট্যান্সকে বলছি আমরা R1 রেজিস্ট্যান্স, যেটা কি করে দিয়েছি, গ্রাউন্ড করে দিয়েছি, রাইট? এবং একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স নিয়েছি, সেটা RF, সেটা আউটপুট থেকে এই যে ইনপুটের ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করেছি, ফাইন। আচ্ছা, আর নন ইনভার্টিং টার্মিনাল মানে যেটা প্লাস, সেটাকে আমরা বলি নন ইনভার্টিং টার্মিনাল। নন ইনভার্টিং টার্মিনাল মানে বেসিক্যালি কি, মানে সেখানে ফেজের কোনো চেঞ্জ হবে না, মানে এখানে তুমি যে পোলারিটির ভোল্টেজ অ্যাপ্লাই করবে আউটপুটে কি সেই পোলারিটির ভোল্টেজই তুমি পাবে। ভোল্টেজের ভ্যালুটা সেম ডিফারেন্ট হবে, বাট পোলারিটিটা কিন্তু সেম থাকবে, মানে ফেজটা কিন্তু চেঞ্জ হবে না। যেমন ফেজ এখানে ছিল, এখানেও কিন্তু তেমন ফেজই তুমি পাবে, ফাইন। সেটা হচ্ছে তোমার নন ইনভার্টিং। হ্যাঁ, তাহলে এই নন ইনভার্টিং টার্মিনালে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সেটা কত, VI ইনপুট ভোল্টেজ, ফাইন। তাহলে এখানে দেখো খুব ইন্টারেস্টিং, তাহলে এখানে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা কানেক্ট করেছি সেটা কি বেসিক্যালি তোমার নেগেটিভ ফিডব্যাক, ফাইন। আচ্ছা, এবার আমরা বেসিক্যালি জানি অপামের যে ইনপুট ইম্পিডেন্স সেটা কত, ইনফাইনাইট হয়, এবং তার যে গেন মানে এই যে অপামটার যে গেন সেটা কত, সেটাও ইনফাইনাইট হয়। তাহলে পরে দেখো যেহেতু অপামটার গেন ইনফাইনাইট এবং নন ইনভার্টিং টার্মিনালে আমরা কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাহলে পরে এই জি পয়েন্টের ভোল্টেজ কত হবে। দেখো ভার্চুয়াল গ্রাউন্ড আমরা শিখেছিলাম, রাইট? সেখানে বলেছিলাম যে এই যে নন ইনভার্টিং টার্মিনালটা যেমন মানে স্টেটে থাকবে, এটা যদি গ্রাউন্ড থাকে তাহলে এই যে পয়েন্টটা জি পয়েন্টটা সেটাও কিন্তু গ্রাউন্ডই হয়। তাহলে এইখানে কি সেটা গ্রাউন্ড রয়েছে? এখানে দেখো নন ইনভার্টিং টার্মিনালটা কিন্তু গ্রাউন্ড নেই, সেটাতে একটা কিন্তু ভোল্টেজ রয়েছে, সেটা কত, VI। তাহলে সিম্পল আমরা বলতে পারি যে জি পয়েন্টের ভোল্টেজ কিন্তু VI হবে, ক্লিয়ার? তাহলে জি পয়েন্টের যে ভোল্টেজ সেটা আমরা বলবো VI। সিন্স যে নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা কত, VI, তাই আমরা এখানে জি পয়েন্টের ভোল্টেজটাও কিন্তু VI বলতে পারি, যেহেতু এই যে অপাম্পটার মানে গেনটা কি ইনফাইনাইট, তাই আমরা বলতে পারি যে এর যে ভোল্টেজটা হবে সেটাই কিন্তু জি পয়েন্টের ভোল্টেজ হবে। জিনিসটা বুঝতে পারলাম? তাহলে ভোল্টেজ হবে জি পয়েন্টে কত, সো ভোল্টেজ অ্যাট পয়েন্ট জি ইজ VI, ফাইন। এটাকে অন্য কালি দিয়ে লিখি, সেটা কত, VI। তাহলে এইটা হচ্ছে তোমার জি পয়েন্টের ভোল্টেজ, কোনো অসুবিধা নেই। এবার আমরা এখান থেকে নানাবিধ ক্যালকুলেশন করবো। প্রথমে ক্যালকুলেশন করা যায় গেন, মানে গেনটা বের করবো আমরা, ঠিক আছে? এটা কি ক্লোজড লুপ গেন হবে, মানে দেখো এখানে যেহেতু ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে আমরা আউটপুট থেকে ইনপুটে কানেক্ট করে দিয়েছি, তা আমরা যে গেনটা পাবো সেটা কেমন গেন হবে, ক্লোজড লুপ গেন, মানে যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে তাই বলছি ক্লোজড লুপ গেন, ওকে? সো ক্যালকুলেশন অফ গেন, তো ফার্স্ট অফ অল আমি ক্যালকুলেট করবো, দেখো ক্যালকুলেশন অফ ভোল্টেজ গেন, রাইট? ভোল্টেজ গেন, সো কী করে ক্যালকুলেট করব? দেখো সিম্পল, আমাদের এখানে কি মানে দেখো এই যে জি পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়ে গেছি, রাইট? আমরা তাহলে এই যে জি পয়েন্টে সিম্পল কি করতে পারি, সাপোজ আমি ধরে নিচ্ছি যে কারেন্টটা এদিক থেকে আসছে, সাপোজ কারেন্টটা এই দিক থেকে আসছে, এই হয়ে নিয়ে এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে এদিক দিয়ে আই কারেন্ট আসছে ধরতে পারি আমি। তাহলে আমরা এই পয়েন্টে দেখো কারেন্টটা কিন্তু কনজাংশন পয়েন্টে, তাই না, জাংশন পয়েন্টটা। তাহলে যেহেতু এটা জাংশন পয়েন্ট, তাহলে আমরা KCL অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাকর্ডিং টু KCL মানে কিরচফ কারেন্ট ল, রাইট? সেটা কি বেসিক্যালি, তাহলে এই পয়েন্ট থেকে মানে বেসিক্যালি কি টোটাল যে কারেন্ট, নেট কারেন্টের যোগফলটা 0 হবে,
তাহলে এদিক থেকে যে পরিমাণ কারেন্ট আসছে সেই কারেন্টটি এদিক দিয়ে বেরোবে, তাহলে এই কারেন্ট ইকুয়াল টু এই কারেন্ট, সিম্পল। তাহলে দেখো যে সিম্পল মানে কী করে আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারি, আমরা ওহমের সূত্র জানি ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু দেখো ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এটা হচ্ছে ওহমের সূত্র, তাই তো। ভি হচ্ছে মানে বেসিক্যালি ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্টটা পাস করছে। তাহলে এখানে দেখো ভোল্টেজ ডিফারেন্স কতখানি, আমি সাপোজ ধরে নিয়েছি কারেন্টটা কিন্তু এদিক থেকে এদিকে আসছে, তাহলে আমরা বলতে পারি দেখো এটা যেহেতু গ্রাউন্ড রয়েছে তার মানে কি এর ভোল্টেজটা জিরো, কোনো অসুবিধা নেই, এর ভোল্টেজটা কত জিরো, তাহলে এটা জিরো ভোল্টেজ আর এর ভোল্টেজ কত ভিআই, তাহলে আমরা বলতে পারি জিরো মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর, দেখো আই মানে কত বেসিক্যালি ভি বাই আর না, তাহলে ভি বাই আর, তাহলে ভি কত এখানে বেসিক্যালি ভোল্টেজ ডিফারেন্স, সো জিরো মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর, আর মানে এখানে আর ওয়ান, তাহলে আমরা এটা লিখতে পারি, সো জিরো মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর ওয়ান ইকুয়াল টু, এটা কারেন্ট পেলাম আর ওয়ান রেজিস্ট্যান্সের থ্রো দিয়ে, ওকে। এবার দেখো আর এফ রেজিস্ট্যান্সের থ্রো দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, একই পরিমাণ কারেন্ট পাস করবে, তাই নয় কি? কেন? কারণ দেখো এই যে অপঅ্যাম্পটার ইনপুট ইম্পিডেন্স কত ইনফাইনাইট, তার মানে কি এদিক দিয়ে কোনো কারেন্ট যেতেই পারবে না, সমস্ত কারেন্ট কি এই দিক দিয়ে এদিক দিয়ে পাস করে চলে যাবে, রাইট। তাহলে এদিক দিয়ে কি আই পরিমাণ কারেন্টই পাস করবে, তাহলে এই আই পরিমাণ কারেন্ট কতখানি, আবার দেখো যেহেতু এদিক থেকে এদিকে আসছে তাহলে আমরা বলতে পারি কি এর ভোল্টেজ মাইনাস এর ভোল্টেজ, এখানে আউটপুট ভোল্টেজটা, তাহলে ভিআই মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আর এফ, সিম্পল। সো এখানে আমরা বলতে পারি ভিআই মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আর এফ, জিনিসটা কি বলতে পারলাম, জাস্ট আমরা এখানে কেসিএল এর লটা অ্যাপ্লাই করেছি, তাই না। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করো, তাহলে আমরা এখানে বলতে পারি সো মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর ওয়ান ইকুয়াল টু ভিআই মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আর এফ, তাই তো। এখান থেকে ক্যালকুলেট করে ভি জিরো বা ভি জিরো বাই ভিআই তার ভ্যালু বের করবো, কারণ আমরা যেহেতু গেন চাই, গেন মানে কি ভি জিরো বাই ভিআই মানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, তাহলে আমরা এখানে করতে পারি দেখো এটাকে এদিকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে ভিআই ইন্টু আর ওয়ান মাইনাস ভি জিরো ইন্টু আর ওয়ান ইকুয়াল টু মাইনাস ভিআই ইন্টু আর এফ, সিম্পল। তো এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো এখানে ভিআইটা এখানে রয়েছে, এটাকে বাদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে দেখো ভিআই আর ওয়ান এদের বাদিকে আসলে প্লাস হয়ে যাবে, সো ভিআই আর এফ ইকুয়াল টু, এটাকে যদি আমি সাপোজ ডান দিকে নিয়ে নিই তাহলে প্লাস হবে, হ্যাঁ প্লাস সাইন থাকবে, এখানে ভি জিরো ইন্টু আর ওয়ান থাকবে, রাইট। এখান থেকে কী করতে পারি দেখো, এখান থেকে আমি ভিআইটা কমন নিতে পারি, সো ভিআই কমন নিলে পরে থাকবে আর ওয়ান প্লাস আর এফ ইকুয়াল টু ভি জিরো ইন্টু আর ওয়ান, রাইট। আমার দরকার কি ভি জিরো বাই ভিআই, তাহলে আমি এইটাকে এদিকে নিয়ে চলে আসি, ওকে, মানে বেসিক্যালি ভিআইটাকে আমি এদিকে নিয়ে এসেছি আর আর ওয়ানটাকে আমি বাদিকে নিয়ে এসেছি, তাহলে লিখতে পারি আমরা বেসিক্যালি ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান, ক্লিয়ার। এখান থেকে দেখো সিম্পল, তো আমরা বলতে পারি ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু ওয়ান প্লাস এই যে আর ওয়ান বাই আর ওয়ান মানে কত হচ্ছে বেসিক্যালি ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান, সো আর এফ বাই আর ওয়ান। তাহলে দেখো এটা ভি জিরো বাই ভিআই সেটাই গেলে কত পাচ্ছি আমরা ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান, এটা মানেই কি, এটা মানেই আবার বেসিক্যালি গেন, এটা কি ক্লোজ লুপ গেন, মানে যদি ফিডব্যাক কানেক্ট করা হয়েছে তাই আমি বলছি এফ ইকুয়াল টু ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান, সিম্পল। তাহলে এটাই কি আমাদের ক্লোজ লুপ গেন, ওকে, ফর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, হ্যাঁ। সো হায়ার বেসিক্যালি এফ ইকুয়াল টু ভি জিরো বাই ভিআই, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, ওকে। তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের নেট গেট জেস্ট জ্যাম সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, জ্যামের জন্য তো মারাত্মক ইম্পর্টেন্ট এই যে ফর্মুলাটা, ওকে। মানে জাস্ট এখানে বলে দেয় এই রেজিস্ট্যান্সগুলো বলে দেয়, এখানে গেন বের করতে বলতে পারে, আউটপুট ভোল্টেজ বের করতে বলতে পারে, এরকম নানাবিধ কোশ্চেন কিন্তু দেয়, তো ফর্মুলাটা তো আমরা মনে রাখবে, হ্যাঁ। সো যে ক্লোজ লুপ যে গেন পাচ্ছে আমরা সেটা কি বেসিক্যালি ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখান থেকে আমরা কিছু কনক্লুশন বলতে পারি, কি কনক্লুশন, দেখো এখানে কিন্তু মানে সাইনটা কিন্তু পজিটিভ সাইন, তাই না, মানে যে গেনটা আমরা কিন্তু পজিটিভ পাচ্ছি, তার মানে কি
তার মানে কিন্তু এখানে কিন্তু কোনো ফেজ চেঞ্জ হয়নি, মানে যেমন পোলারিটির ভোল্টেজ ইনপুটে অ্যাপ্লাই করেছি আমরা, আউটপুটে কিন্তু সেই পোলারিটির ভোল্টেজই কিন্তু পাচ্ছি আমরা। মানে এখান থেকে তুমি দেখতে পাবে যে V0 ইকুয়াল টু কি 1+RF/R1 ইন্টু VI, মানে VIটা যদি পজিটিভ হয় তাহলে কি V0টাও পজিটিভ, তাই তো পাচ্ছি আমরা। তার মানে কি এখানে পোলারিটি চেঞ্জ করেনি। কেন করেনি? বেসিক্যালি নন ইনভার্টিং টার্মিনাল, তাই এটাকে আমরা বলি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ওকে, যেহেতু কোনো পোলারিটি চেঞ্জ করছে না, মানে আউটপুট ভোল্টেজটাও কি এই ইনপুট ভোল্টেজের মতোই কিন্তু সেম পোলারিটিতে রয়েছে। ওকে, তাই এটাকে বলছি আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ফাইন, আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। তার মানে এখানে বেসিক্যালি কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যদি কনক্লুশন লিখি, সো কনক্লুশনটা কি বেসিক্যালি, ফার্স্ট অফ অল আমরা বলতে পারি এখানে যে কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। সো নো ফেজ চেঞ্জ between input and output of the amplifier. Okay, তাহলে ইনপুট এবং আউটপুট অ্যাম্প্লিফায়ার মানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কিন্তু কোনো ফেজ চেঞ্জ করছে না, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। কেন? বেসিক্যালি পজিটিভ সাইন, তাই কোনো ফেজ চেঞ্জ করছে না। সেকেন্ড কি কনক্লুশন পাওয়া যাচ্ছে দেখো, এখানে ভালো করে যদি তাকাও তুমি ইকুয়েশনে তুমি দেখতে পাবে, দেখো 1+RF/R1, তাই না? মানে R1 এবং RF তাদের তো কিছু একটা ভ্যালু থাকবে। যদি RF 0 হয়, RF 0 মানে কি? RF 0 মানে এখানে কিছু অ্যাপ্লাই করা হয়নি, এখানে কিছু অ্যাপ্লাই করা হয়নি, তার মানে যেটা সিম্পল হয়ে গেল। তার মানে কি বেসিক্যালি 1 পাবো আমরা, তাই তো? তখন দেখো এটা কিন্তু 1, মানে ভোল্টেজ গেইনটা কি 1, তার মানে কি আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ সেম। যদি RF 0 হয়, আমি যদি বলি সাপোজ ফিডব্যাক রেজিস্ট্যান্স 0, তাহলে তুমি বলবে যে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ সেম, কারণ এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে এটা যদি 0 হয়ে যায় তার মানে কি পুরোটা 0 হয়ে গেল, তাহলে কি V0 ইকুয়াল টু 1 ইন্টু VI, তাহলে কি শুধুমাত্র VI পাবো আমরা। কিন্তু দেখো যেহেতু আমি একটা ফিডব্যাক অ্যাপ্লাই করছি, তাহলে কি ফিডব্যাকের একটা রেজিস্ট্যান্স রয়েছে RF, কিছু না কিছু একটা ভ্যালু থাকবেই, ডিভাইডেড বাই R1, মানে এদের তো কিছু না কিছু একটা পজিটিভ ভ্যালুই পাবো আমি, রেজিস্ট্যান্স তো নেগেটিভ হবে না, এদের তো আমি কিছু না কিছু একটা পজিটিভ ভ্যালু পাবো। তার মানে কি 1 প্লাস পজিটিভ কিছু একটা সামথিং, সেটা হতে পারে 0.5, হতে পারে 0.2, হতে পারে 1, হতে পারে 2, তার মানে কি 1 প্লাস সামথিং। তার মানে দেখো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যে ভোল্টেজ গেনটা পাচ্ছি, সেই ভোল্টেজ গেনটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 1 পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা বলতে পারি যে ভোল্টেজ গেনটা পাচ্ছি আমরা কিন্তু সেটা কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান 1, অলওয়েজ গ্রেটার দ্যান 1। জিনিসটা কি বোঝাতে পারলাম? মানে বেসিক্যালি এখানে একের সাথে কিছু না কিছু যোগ হচ্ছে, মানে তাহলে কি একের থেকে বেশি ভ্যালুই পাবো আমরা। তাই আমরা এখানে বলতে পারি যে ভোল্টেজ গেইনটা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়। এই ভোল্টেজ গেইনটা কি বেসিক্যালি ক্লোজড লুপ ভোল্টেজ গেইন। ওকে, আচ্ছা, তাহলে জিনিসটা বুঝতে পারলাম। সেকেন্ড যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ইনপুট ইম্পিডেন্স ক্যালকুলেশন করা যাক, ঠিক আছে? সো ইনপুট ইম্পিডেন্স সো ইনপুট ইম্পিডেন্স কত হবে দেখো, বেসিক্যালি তুমি দেখো এইখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স রয়েছে RI, তাই তো? তুমি ভোল্টেজ দিচ্ছ কত? VI ভোল্টেজ। তাহলে ইনপুট ইম্পিডেন্স মানে R ইকুয়াল টু তুমি বলবে যে V/I, তাই তো? সো R ইকুয়াল টু মানে ইনপুট ইম্পিডেন্স R, সাপোজ আমি I দিলাম, ইনপুট ইম্পিডেন্স সেটা কত বলবে তুমি, V ইকুয়াল টু কত I ইন্টু R হয়, সো R ইকুয়াল টু V/I হবে, রাইট? সো V/I, আইটা কত এখানে I স্মল I লিখেছি আমি, রাইট? এইটা আমরা ডেফিনেশন জানি, মানে ওহমের সূত্র থেকে আমরা জানি। তাহলে এই যে I এর ভ্যালু কতখানি সেটা জানতে হবে। দেখো ছবিটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারো তুমি। তাহলে এই যে I পরিমাণ কারেন্ট এই R1 রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করছে, রাইট? তাহলে I এর ভ্যালু কত আমরা জানি, V ইকুয়াল টু IR, সো I ইকুয়াল টু কত V/R। তাহলে এই যে I এর ভ্যালু সেটা কত, এই ভোল্টেজ VI ডিভাইডেড বাই এই R1। তাহলে আমরা এখানে বলতে পারি যে VI বাই, সো এই V,
এই ভিটা কি বেসিক্যালি ভিআই ছিল ইনপুট ভোল্টেজ, তাই না? সো ভিআই ডিভাইডেড বাই আই মানে কত, আবার বললাম ভিআই বাই R1 হলো। এটাকে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে আর আই ইনপুট ইম্পিডেন্স সেটা কত, ভিআই কাটছে, তাহলে R1টা পরে চলে আসলো, তাহলে R1 থাকছে এখানে, সিম্পল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনপুট ইম্পিডেন্স আর যে তোমার এখানে যে অ্যাপ্লাইড যে ইম্পিডেন্স সেটা কি সেম, তার মানে কি ইনপুট ইম্পিডেন্সটা কিন্তু ইসের সাথে কিন্তু সেম হবে, ঠিক আছে? আউটপুট সরি R1 এর সাথে সেম হবে, এটুকু তো বুঝে গেছি আমরা। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, যেহেতু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে তোমার তাহলে ইনপুট ইম্পিডেন্স কিন্তু আমরা সেম পাচ্ছি, মানে বেসিক্যালি যে অপ অ্যাম্পটার যে ইনপুট ইম্পিডেন্স হবে সেটা কি, মানে অপ অ্যাম্পটা না সরি অ্যাম্পলিফায়ারটা, সেটা কত, এইটার যে ইম্পিডেন্স সেটাই, জাস্ট সিম্পল। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা কি ক্যারেক্টারিস্টিক্স, তাই না? এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তার ক্যারেক্টারিস্টিক্স কী হবে সেটা আমরা দেখব। সো ক্যারেক্টারিস্টিক্স দেখা যাক। সো নাও সি ক্যারেক্টারিস্টিক্স, মানে ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, রাইট? সো ক্যারেক্টারিস্টিক্স অফ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ওকে? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো দেখো খুবই ইন্টারেস্টিং, আগের দিনের ভিডিওতে আমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার পড়িয়েছিলাম, তোমরা যদি সেই ভিডিওতে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে এটা বুঝতেও সুবিধা হবে, ওকে? দেখো যে সিম্পল, আমরা যে ভোল্টেজ গেইন পেলাম, যে ক্লোজড লুপ ভোল্টেজ গেইন পেলাম, সেটা কত, ক্লোজড লুপ ভোল্টেজ gain for non-inverting amplifier, খুব ইম্পর্টেন্ট, non-inverting amplifier, রাইট? সেটা কত পেলাম বলো? সেটা আমি বলছি যে AF ইকুয়াল টু 1 প্লাস RF বাই R1, ওকে? এটা এবার দেখো এফ মানে কি, এফ মানে আমরা জানি আবার আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু 1 প্লাস RF বাই R1। এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ V0 ইকুয়াল টু বলতে পারি 1 প্লাস RF বাই R1 ইনটু VI, ওকে? সো দেখো এখান থেকে তুমি একটা জিনিস বুঝতেই পারছো যে ইকুয়েশনটা আমি লিখেছি, ইকুয়েশনটা কার ইকুয়েশন, বেসিক্যালি equation is a straight line equation passing through origin. So this is the equation of straight line, okay? Equation of straight line. তোমরা কি বুঝতে পারছো ইকুয়েশনটা স্ট্রেট লাইনের কেন? দেখো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা সবাই জানি কি হয়, সো উই নো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলছে y ইকুয়াল টু mx, mx প্লাস c, সিটা হচ্ছে তোমার ওই ইন্টারসেকশন পয়েন্টটা, রাইট? এখানে কি সেরকম কিছু রয়েছে, প্লাস সামথিং কিছু আছে, নেই, রাইট? মানে ভিআই এর সাথে শুধুমাত্র এই একটা মানে কনস্ট্যান্ট গুণ হয়ে আছে বা প্যারামিটার গুণ হয়ে আছে, এবং প্লাস একটা কিছু কনস্ট্যান্ট নেই কিন্তু, তখন আমরা এখানে বলতে পারি যে এই টার্মটুকুনি নেই। তার মানে কি কোনো ছেদিতাংশ নেই, মানে এটা বেসিক্যালি পাস করছে অরিজিন দিয়ে, মানে এক্স এর মান যদি 0 হয় ওয়াই এর মান 0 হবে, সিম্পল। তাহলে এটাও কিন্তু মানে অরিজিন দিয়ে পাস করবে, ফাইন। আচ্ছা এখানে এমটা যেটা কি, এমটা বেসিক্যালি এখানে প্রবণতা বা বলে স্লোপ। তাহলে এইখানে দেখো আমি যদি কম্পেয়ার করি তাহলে এখানে স্লোপ কোনটা, এখানে ওয়াই কোনটা, এখানে এক্স কোনটা, দেখো এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স, এইটা তোমার এম, তাই না? সো আমি যদি কম্পেয়ার করি সুতরাং উই ক্যান রাইট, সো আমরা বলতে পারবো এই ইকুয়েশনটা থেকে, এটাকে সাপোজ আমি নাম দিচ্ছি 1 নম্বর। সো আমি যদি কম্পেয়ার করি তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা বলতে পারি সো ফ্রম 1 যে স্লোপ হবে, স্লোপ সেটাকে সাপোজ আমি এম দিয়েই বলছি, সেটা কত 1 প্লাস RF বাই R1, সিম্পল। এটা হচ্ছে তোমার কি স্লোপ, এটা, তাই না? তাহলে এখানে দেখো স্লোপের ভ্যালু কিন্তু অলওয়েজ পজিটিভ, এখানে কিন্তু নেগেটিভের কোনো গল্প নেই, কারণ RF এবং R1 এটা পজিটিভ, তাহলে কি স্লোপের ভ্যালু কিন্তু আমি পজিটিভ পাচ্ছি। তার মানে কি স্লোপ পজিটিভ মানে
বেসিক্যালি পজিটিভ স্লোপের আমরা মানে গ্রাফটা পাবো, তাই না? গ্রাফটা পজিটিভ স্লোপের হবে। তাহলে দেখো কেমন হবে গ্রাফটা। বেসিক্যালি আমি যদি এখানেই ড্র করি, সাপোজ এটা মানে এক্স অ্যাক্সিস আমি বলছি, এটা সাপোজ ইনপুট ভোল্টেজ ভিআই, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে বলছি আমি ভি0। ওকে, এবার দেখো গ্রাফটা কেমন হওয়া দরকার। যেহেতু এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এবং পাসিং থ্রু অরিজিন, তাহলে সিম্পল, চোখ বুঝে তুমি এরকম বল। আবার বলছে এখানে কি স্লোপটা পজিটিভ, এটা কি পজিটিভ স্লোপ, রাইট? সো পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, অসুবিধা নেই। তাহলে পজিটিভ স্লোপ মানে কি এইরকম হবে, রাইট? তাহলে তুমি বলবে এইরকম একটা আমি কার্ভ পাবো। ওকে, এরকম একটা স্ট্রেট লাইন পাবো আমি, রাইট? পুরো স্ট্রেট লাইন, কোনো অসুবিধা নেই যেহেতু পাসিং থ্রু অরিজিন এবং পজিটিভ স্লোপ। আচ্ছা, এবার ইন্টারেস্টিং ব্যাপার কি পেলাম আমরা, এটা দেখা যায় একটা সার্টেন মানে ইনপুট ভোল্টেজ পর্যন্ত যায়, গিয়ে সেটা স্যাচুরেট করে যায়। কি হয় সেটা? তারপরে স্যাচুরেট করে যায়। এই সার্টেন যে ভোল্টেজ, এর ভ্যালু কতখানি হয়? এইটা তোমার প্লাস ভিসিসি, ওই যে সাপ্লাই ভোল্টেজ দিতে হয়, অপ অ্যাম্পকে তো একটা সাপ্লাই দিতে হবে, তারপরে তো অপ অ্যাম্পটা কাজ করবে। সেই সাপ্লাই ভোল্টেজের সমান যখন হয় মাইনাস ভিসিসি, তখন কিন্তু তারপরে বাড়তে পারে না, তারপরে কি করা যায়? স্যাচুরেট করে যায়। তারপরে মানে বেসিক্যালি এটা এইভাবে স্যাচুরেট করে যায়। হলো, এটা কিন্তু এইভাবে স্যাচুরেট করে যায়। ওকে, আচ্ছা, তাহলে জিনিসটা কি বলতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকুনি রেঞ্জে কিন্তু সেটা লিনিয়ার থাকে এবং কেমন ইকুয়েশনটা কেমন স্ট্রেট লাইন ইকুয়েশন হয়। বাট তারপরে এর থেকে বেশি হলেও সেটা মানে ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যদি এর থেকে মানে যে সাপ্লাই ভোল্টেজ তার থেকে যদি বেশি হয় তাহলে স্যাচুরেট করে যাবে। সিমিলারলি ইনপুট ভোল্টেজটা যদি এর থেকে যদি কম হয় তাহলে সেটা কিন্তু স্যাচুরেট করে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এটাকে যদি আরেকটু সুন্দর করে ম্যাথমেটিক্যালি বোঝাই তাহলে কেমন হবে দেখো। সো আউটপুট ভোল্টেজ আমরা দেখতে পেলাম যে 1 প্লাস RF বাই R1 ইন্টু ইনপুট ভোল্টেজ, রাইট? এটা কখন পাচ্ছি আমরা? যখন এই ইনপুট ভোল্টেজের ভ্যালুটা মাইনাস ভিসিসির থেকে বড় এবং প্লাস ভিসিসির থেকে যখন ছোট, তখন আমরা পাচ্ছি লিনিয়ার। সিমিলারলি দেখো কখন ফ্ল্যাট পাবো আমি, মানে একদম ফ্ল্যাট হয়ে যাবে যখন গ্রেটার দেন হবে, তাই তো? মানে দেখো এখানে ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো যখন মানে ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যখন প্লাস ভিসিসির থেকে যখন বেশি হবে তখন কিন্তু পুরো ফ্ল্যাট মানে একদম স্যাচুরেট করে যাচ্ছে। তার জন্য এই ভোল্টেজটাকে আমরা এখানে বলে থাকি কি স্যাচুরেশন ভোল্টেজ। এটা পজিটিভ, তাই পজিটিভ স্যাচুরেশন, ভি স্যাচুরেশন হলো। সিমিলারলি এর করেসপন্ডিং আমি এখানে পয়েন্টটা পাবো, এটা কি এটা নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ, তাহলে স্যাচুরেট করে যাচ্ছে, তাই তো? কখন স্যাচুরেট করছে দেখো, তাহলে এখানে প্লাস ভিসিসি পাবো, ভি স্যাচুরেশন পাবো কখন পাবো নাকি যখন ভিআই এর ভ্যালুটা মানে ভিআই মানে ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যখন গ্রেটার অর ইকুয়াল টু ভিসিসি, রাইট? সো ভিসিসি দেখো এখানে ছবি দেখো, যখন প্লাস ভিসিসি থেকে যখন বেশি পাবো মানে এই দিকটা বেশি, তখন কিন্তু স্যাচুরেট করে যাচ্ছে, তার মানে কি তখন আমরা ভি স্যাচুরেশন পাচ্ছি আমরা। ওকে, সিমিলারলি আমরা বলতে পারি যে মাইনাস ভি স্যাচুরেশন পাবো কখন পাবো, যখন ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যখন গ্রেটার অর ইকুয়াল লেস অর ইকুয়াল টু ভিসিসি হবে তখন, মাইনাস ভিসিসি সরি, তাই না? তুমি এখানে তাকিয়ে দেখো, দেখো মাইনাস ভিসিসি থেকে যখন ছোটো হচ্ছে এদিকটা তো এত থেকে ছোটো হবে, তাই না? এদিকটা কিন্তু বাড়ছে, নেগেটিভে ভ্যালু মানে নেগেটিভ 100 আমি একদিনও বুঝিয়েছিলাম, আর নেগেটিভ 200 কে বড়? নিঃসন্দেহে বড়। তো মানে কি যত এই ভ্যালুটা বাড়বে নেগেটিভ সাইন নিয়ে তত কি জিনিসটা কম হবে, আলটিমেট ওভারঅল ভ্যালুটা কম দেবে। তবে এদিকে যাচ্ছে মানে কি কম ভ্যালু, রাইট? তাই জন্য আমি বলছি কি লেস দেন। তার মানে যখনই আমরা এই দিকে চলে আসবো মানে মাইনাস ভিসিসি থেকে যখন আমরা এইদিকে চলে আসবো তখন কি সেটা স্যাচুরেট করে যাবে, তখন পাবো আমরা মাইনাস ভি স্যাচুরেশন। এটা বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে কি গল্প, ঠিক আছে? মানে কখন কি হবে না হবে সেই জিনিসগুলো আমি এখানে ডিসকাস করলাম। তো ক্যারেক্টারিস্টিকটা বোঝা গেল।
দেখো এখানে বেসিক্যালি যে স্লোপটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এই রেজিস্ট্যান্সগুলোকে কন্ট্রোল করি, জাস্ট মানে ভ্যারি করি, তাই না? স্লোপটা কেমন দেখো, এই যে স্লোপ আমি বললাম যে 1 প্লাস RF বাই R1, তাহলে এই যে স্লোপটা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি কি করে, এই RF আর R1 এই দুটোকে ভ্যারি করি। জিনিসটাকে বোঝাতে পারলাম? মানে এই স্লোপের ভ্যালুটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে সেটা কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে আমরা ভ্যারি করাতে পারি। জিনিসটা বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট আজকে একটা জিনিস দেখবো, সেটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে তোমার ভোল্টেজ ফলোয়ার। সো ভোল্টেজ ফলোয়ার বা আমরা বলতে পারি বেসিক্যালি এটাকে অনেক সময় ইউনিট গেইন অ্যাম্পলিফায়ার। ওকে, সো ভোল্টেজ ফলোয়ার, দেখো কেন এরকম নাম সেগুলো আমি ডিসকাস করবো বেসিক্যালি। আর বলতে পারি ইউনিট, ওকে, এটা ইউনিট গেইন অ্যাম্পলিফায়ার। না হলে তোমরা আশা করি বুঝতে পারছো কিছুটা। আর এটাকে বলা হয়ে থাকে বাফার অ্যাম্পলিফায়ার। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন এগুলোকে আমরা এরকম নাম দিয়েছি। ওকে, সো আমি সেগুলো ডিসকাস করব। দেখো ভোল্টেজ ফলোয়ার মানে বুঝতে পারছো তুমি, ভোল্টেজ মানে কিছু একটা ভোল্টেজকে ফলো করবে, তার জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার, রাইট? আমি যদি এর ছবিটা আঁকি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখো একটা আমাদের কাছে অপ অ্যাম্প রয়েছে, ওকে, অপ অ্যাম্পের এটা আউটপুট, কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে। এইটা অপ অ্যাম্পটার নন ইনভার্টিং টার্মিনাল, আর এটা হচ্ছে তোমার ইনভার্টিং টার্মিনাল, ফাইন। এই নন ইনভার্টিং টার্মিনালটাকে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সেটা কত, VI। তার মানে দেখো আমি নন ইনভার্টিং টার্মিনাল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাহলে এই অপ অ্যাম্পটাকে আমরা কী বলতে পারি, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলতে পারি। এটা বাফার অ্যাম্পলিফায়ার বা ভোল্টেজ ফলোয়ার বা ইউনিট গেইন অ্যাম্পলিফায়ার অবশ্যই, বাট যেহেতু আমি মানে সোর্স ভোল্টেজটা বা ইনপুট ভোল্টেজটা এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করেছি, তাই আমরা এই অ্যাম্পলিফায়ারটাকে আমরা ওভারঅল বলতে পারি কিন্তু নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ফাইন। আচ্ছা, জিনিসটা অসুবিধা নিয়ে আশা করি। এবার দেখো এইখানে কি করলাম আমি, এই যে ইনপুটটা এইটার সাথে কিন্তু আউটপুটটাকে জাস্ট ডিরেক্ট কানেক্ট করে দিলাম উইদাউট রেজিস্ট্যান্স, মানে উইদাউট ফিডব্যাক রেজিস্ট্যান্স, জাস্ট ডিরেক্ট মানে কানেক্ট করে দিলাম। দেখো আউটপুটের সাথে ডিরেক্ট এই ইনপুট টার্মিনালটাকে কিন্তু আমি যুক্ত করে দিয়েছি, মানে ডিরেক্ট ফলো করছে। মানে দেখো নামগুলো আবার বুঝবে আস্তে আস্তে, হ্যাঁ, কেন এই ভোল্টেজ ফলোয়ার বলছে। দেখো বেসিক্যালি এই আউটপুট ভোল্টেজটাকে ডিরেক্ট ফলো করছে এই ইনপুট টার্মিনালটা, তাই এটাকে বলছে আমরা ভোল্টেজ ফলোয়ার। মানে আউটপুট ভোল্টেজটাকে সে ডিরেক্ট ফলো করবে, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই। রেজিস্ট্যান্স থাকলে কিন্তু ডিরেক্ট ফলো করতে পারে না, তাই না? তার উপর মানে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে যায়, বাট এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই, মানে পুরো শর্ট সার্কিট করে দিয়েছি এখানে আমি। তার মানে কি, তার মানে বেসিক্যালি আউটপুট ভোল্টেজটা ডিরেক্ট ফলো করছে এই ইনপুট ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটাকে ডিরেক্ট ইনপুট ভোল্টেজটা ফলো করছে, তাই এটাকে বলা হয় ভোল্টেজ ফলোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি এটাকে কেন আমরা ইউনিট গেইন অ্যাম্পলিফায়ার বলি। দেখো নামের মধ্যে বোঝো, ইউনিট মানে 1, গেইন মানে গেইন, মানে গেইনের ভ্যালুটা 1 হবে, মানে যে অ্যাম্পলিফায়ার এই অ্যাম্পলিফায়ারের গেইনটা 1 হবে বেসিক্যালি। হ্যাঁ তাই হবে, আমরা ক্যালকুলেশন করে দেখাবো যে হ্যাঁ এর গেইনটা কিন্তু বেসিক্যালি 1ই হচ্ছে। ওকে, যেহেতু এর গেইনটা 1 হবে, মানে 1 কখন হবে, আমরা কখন 1 বলতে পারি। দেখো গেইন মানে কি, গেইন মানে আমরা জানি যে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। দেখো এইটা যেহেতু VI, তার মানে কি এখানে ভোল্টেজ ড্রপ কতক্ষণ হবে, VI হবে। তাহলে এটা যদি G পয়েন্ট হয় তাহলে মানে ভোল্টেজ ড্রপটা কিন্তু VI হবে, ভার্চুয়াল গ্রাউন্ড, তাই তো? মানে ওই পয়েন্টটা যেমন গ্রাউন্ড থাকবে, মানে যেমন ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে এই পয়েন্টে তাই পাবো আমরা। তাহলে দেখো তাহলে ইনপুট ভোল্টেজ হয়ে গেল VI, আউটপুট ভোল্টেজ V0। এবার এটা 1 হবে, মানে 1 ইকুয়াল টু তুমি কি লিখবে, V0/VI। দেখো আগে বোঝাচ্ছি জিনিসটা আমি, তাহলে কি বলবো তুমি, V0 আর VIটা কি সেম না? তাহলে যদি আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ যদি সেম হয় তখন সেটাকে বলবো আমরা ইউনিট গেইন অ্যাম্পলিফায়ার, জাস্ট সিম্পল। মানে বেসিক্যালি সিম্পল কথায় গেইনটা 1 হবে।
তাই হবে। দেখো এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে বলেছে কি যে বাফার অ্যাম্পলিফায়ার, এটাকে বাফার কেন বলা হয়, খুব ইন্টারেস্টিং। বেসিক্যালি এই যে অ্যাম্পলিফায়ারটা কোনো কিছু অ্যাম্পলিফাই করছে না, কারণ গেনটা কত দেখলাম আমরা, 1 দেখলাম। গেন 1 মানে কি, সে কোনো অ্যাম্পলিফাই করবে না, মানে ইনপুটে যে ভোল্টেজ তুমি দেখছো আউটপুটে কিন্তু তুমি সেই ভোল্টেজই পাবে। তার মানে কি এ কোনো অ্যাম্পলিফাই করবে না, গেল। যেহেতু অ্যাম্পলিফাই করছে না এবং এর কোনো অ্যাটেনুয়েশন নেই, মানে কোনো অ্যাটেনুয়েশন পাবো না আমরা এটার, ঠিক আছে। যেহেতু কোনো অ্যাটেনুয়েশন পাবো না এবং কোনো অ্যাম্পলিফিকেশন পাবো না, তাই এটাকে বলি আমরা বাফার অ্যাম্পলিফায়ার। ওকে, আই থিঙ্ক তোমরা কেমিস্ট্রিতে পড়েছো বাফার, কি আমার ঠিক মনে পড়ছে না, বাফার রিয়াকশন বা কিছু একটা আছে যেখানে কোনো রিয়াকশন হয় না, আই থিঙ্ক এরকম কিছু একটা ব্যাপার রয়েছে, আমার ঠিক মনে পড়ছে না, তো তোমরা দেখে নিও। তো বেসিক্যালি এটাই যে মানে এখানে কোনো যেহেতু অ্যাম্পলিফিকেশন হচ্ছে না এবং কোনো অ্যাটেনুয়েশনও হবে না, তাই এটাকে বলি আমরা বাফার অ্যাম্পলিফায়ার। বাফার নামটা সেখান থেকে আসে, মানে কোনো কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা বোঝাতে পারলাম। এবার ক্যালকুলেশন আসা যাক। এই জিনিসটা যে বললাম যে গেনটা 1 হবে, সেটা কি আদৌ 1 হবে? দেখো যে সিম্পল ক্যালকুলেশন, কিছুই না, বেসিকটা বোঝার ছিল। আচ্ছা, যেহেতু এটা একটা স্পেশাল টাইপ অফ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা গেন জানি। সো ক্লোজড লুপ গেন যেটা পাই আমরা, এএফ ইকুয়াল টু কত পাই বলো, 1 প্লাস RF বাই R1, সিম্পল। ওকে, এবার দেখো যেহেতু এখানে আসো, এবার যেহেতু এখানে কোনো ফিডব্যাক রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে তুমি কি বলবে, সিন্স RF ইকুয়াল টু কি এখানে 0, এখানে কিন্তু কোনো ফিডব্যাক রেজিস্ট্যান্স নেই, তাহলে কি RFটা 0। ওকে, এখানে দেখো কোনো ইনপুট ইম্পিডেন্স কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, তাহলে কি ইনপুট ইম্পিডেন্সটা কি, তাহলে অপামের ইনপুট ইম্পিডেন্সটাই ধরবে এখানে, মানে যেটা R1 ধরেছি সেটা কত, অপামের ক্ষেত্রে কত হয়, ইনফাইনাইট হয়। তাহলে আমরা এখানে বলবো R1টা কিন্তু ইনফাইনাইট। দেখো R1টা কিন্তু এখানে 0 বলবে না, কেন 0 বলবে না, এখানে ফাঁকা রয়েছে। ফাঁকা মানে কি, ইনফাইনাইট রেজিস্ট্যান্স, তাই নয় কি, মানে যদি এয়ার গ্যাপ যদি থাকে এরকম, তাহলে এইটুকুনের মধ্যে রেজিস্ট্যান্স কতখানি, ইনফাইনাইট, 0 নয় কিন্তু। ওকে, কারণ ফাঁকা রয়েছে, ফাঁকা স্থানে রেজিস্ট্যান্স ইনফাইনাইট, মানে কি কারেন্টটা এখান থেকে এখানে আসতে পারবে না, ক্লিয়ার। আর রেজিস্ট্যান্স 0 মানে কারেন্টটা ইজিলি চলে যেতে পারবে। এই জিনিসগুলো মানে ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু পুরো ফাঁকা, তাই জন্য কি বেসিক্যালি তার রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হবে এবং অপামের যে রেজিস্ট্যান্স সেটাই অ্যাকচুয়ালি কনসিডার করা হবে। ওকে, সো যেহেতু ফাঁকা স্থান, তাই আমরা বলতে পারি যে ইনফাইনাইট রেজিস্ট্যান্স হবে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে তুমি কি বলবে, এখান থেকে তুমি বলবে যদি RFটা যদি ইনফাইনাইট বা হাই ভ্যালু, মানে জাস্ট আমরা বলতে পারি হাই ভ্যালু, রাইট। সো হাই ভ্যালু, তাহলে তুমি বলবে যে AF ইকুয়াল টু 1, সিম্পল। সো উই ক্যান সে AF ইকুয়াল টু 1। আর এফ মানে কি সবাই জানি আমরা, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বলবে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ, জাস্ট সিম্পল। দেখো তাহলে কি তুমি পেলে, এই গেনটা 1 পেলে, তার জন্য এটাকে বলছে আমরা ইউনিট গেন অ্যাম্পলিফায়ার। এবং তুমি কি দেখতে পাচ্ছ, এটা হওয়ার কন্ডিশনটা কি, মানে বেসিক্যালি আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজটা কি সেম হবে, তার জন্য এটাকে বলে আমরা কি বেসিক্যালি ইউনিট গেন অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এর অ্যাপ্লিকেশন রয়েছে, খুবই ইন্টারেস্টিং এটা। এখানে দেখো বেসিক্যালি কি হয়, যেহেতু ইনপুট ইম্পিডেন্সটা প্রচুর হাই, কিন্তু আউটপুট ইম্পিডেন্সটা কিন্তু আবার প্রচুর লো, তার মানে এটাকে আমরা অ্যাজ আ ইউজ করতে পারি, মানে ওই ম্যাচিং হিসেবে, ইম্পিডেন্স ম্যাচিং হিসেবে এটাকে ইউজ করা হয়ে থাকে। তাহলে যদি ইউজ বলি আমরা, ইউজটা কি বেসিক্যালি ইউজ ইম্পিডেন্স ম্যাচিং। ওকে, সো ইম্পিডেন্স ম্যাচিং। ওকে, তাহলে মানে ইম্পিডেন্স ম্যাচিং এর ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ব্যবহার করে থাকি। কীভাবে ব্যবহার করতে পারি, মানে করা যেতে পারে এটাকে বেসিক্যালি, দেখো বেসিক্যালি এর ইনপুট ইম্পিডেন্সটা কি হাই এবং আউটপুট ইম্পিডেন্সটা প্রচুর লো, তাহলে বেসিক্যালি ম্যাচিংটা এইভাবে করতে পারি আমরা যে একটা হাই ইনপুট সোর্স, ইনপুট ইম্পিডেন্স
হাই ইনপুট ইম্পিডেন্স এর সাথে আমরা লো ইম্পিডেন্সের কিন্তু আমরা এখানে মানে লো বেসিক্যালি এখানে কি লোড তার কিন্তু আমরা ম্যাচ করতে পারি। ওকে, সো এটা আমরা কানেক্ট করতে পারি। দেখো মানে হাই মানে যার মানে যেসব ডিভাইসের ইনপুট ইম্পিডেন্সটা প্রচুর হাই সেখানে দিয়ে দেবো, এবং আউটপুটে আমরা লো ইম্পিডেন্স পাবো, সেই সব জায়গায় আমরা কিন্তু এটা কানেক্ট করতে পারি। হাই ইম্পিডেন্স ইনপুট হাই ইম্পিডেন্স এবং লো আউটপুট ইম্পিডেন্স সেখানটা আমরা অ্যাপ্লাই করতে পারি। জিনিসটাকে বোঝাতে পারলাম? যদি ইনপুট ইম্পিডেন্সটা হাই, এটা হাই আর এটা লো, তাহলে এমন ডিভাইস যেখানটায় কি হাই ইনপুট ইম্পিডেন্সের প্রয়োজন আর লো আউটপুটের প্রয়োজন, সেখানে মানে লো ইম্পিডেন্সের প্রয়োজন বেসিক্যালি, মানে আমি বেশি রেজিস্ট্যান্স দেবো কম রেজিস্ট্যান্স পাবো, এরকম যদি প্রয়োজন হয় তখন আমরা কিন্তু এই ভোল্টেজ ফলোয়ারটাকে আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।